আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর পঞ্চম অধ্যায়ে পদার্থের গঠন এর 5.7 পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর 90 নম্বর পেজ থেকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিব যে পারমাণবিক ভর কাকে বলা হয়। সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি পারমাণবিক ভর হচ্ছে একটি পরমাণুর প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। মানে আমরা জানি যে বোরের পরমাণু মডেল বা রাদারফোর্ডের পরমাণু মডেল যে মতেই হোক, এখানে কোনো পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। তো এখানে নিউক্লিয়াসের ভিতরে যতগুলো প্রোটন থাকে এবং যতগুলো নিউট্রন থাকে তার যোগফলটাই হচ্ছে পারমাণবিক ভর। যেমন দেখো, অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 8, তাহলে এদের যোগফল কত হবে? 16 হবে। সুতরাং পারমাণবিক ভর হবে অক্সিজেনের ক্ষেত্রে 16। এইভাবে কোনো পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন আছে এবং যতগুলো নিউট্রন আছে তাদের যোগফলটাই হচ্ছে পারমাণবিক ভর। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের যেটা লাগবে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর লাগবে এবং পারমাণবিক সংখ্যা, প্রতীক এবং যোজনী এগুলো আমাদের মুখস্থ করা লাগবে। যেমন 1 থেকে 30 পর্যন্ত মৌলের নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। দেখো এখানে একটা আমরা সূত্র দেখতে পাচ্ছি, পারমাণবিক ভর বের করা একটা সূত্র। পারমাণবিক ভর হচ্ছে পারমাণবিক সংখ্যা গুণ এই সংখ্যাটা। তো এই সংখ্যাটা গুণ করলে যে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ করলে আমরা কাছাকাছি ওই পরমাণুটার কাছাকাছি একটা নাম্বার কিন্তু পেতে পারি। মানে ওই পরমাণুর পারমাণবিক ভরের কাছাকাছি একটা সংখ্যা আমরা পেতে পারি। যেমন এখানে সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 16। তো 16-র সাথে এই যে সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে দেখো এই একটা মান পেলাম। এটা প্রায় 32-এর কাছাকাছি। এজন্য সালফার এর পারমাণবিক ভর হচ্ছে 32। তো অন্য পরমাণুর ক্ষেত্রেও এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তবে কাছাকাছি একটা নাম্বার কিন্তু আমরা পাবো। কাছাকাছি, অনেক সময় একটু কম বেশি হতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাছাকাছি নাম্বারটা পাবো। এখানে আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলের প্রতীক, পারমাণবিক সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর এবং যোজনী সম্পর্কে জানবো। যেমন হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1 এবং যোজনী হচ্ছে 1। তো ওই যে সূত্রটা আমরা দেখলাম, ওই সূত্রে শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য না, এটা শুধুমাত্র 1। হিলিয়ামের ক্ষেত্রে এখানে দেখো Hc দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে 2, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর হচ্ছে 4 এবং যোজনী হচ্ছে 0। লিথিয়ামের ক্ষেত্রে 4, 7 এবং 1। তারপরে বেরিলিয়ামের ক্ষেত্রে এখানে লিথিয়ামের ক্ষেত্রে 4 না, লিথিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। এবার ঠিক আছে, বেরিলিয়ামের ক্ষেত্রে 4, 9 এবং 2। তারপরে বোরনের ক্ষেত্রে 5, 11, 3। ঠিক আছে, এইভাবে কার্বন 6, 6 2 12, এখানে 2, 4 যোজনী আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে 7, 7 2 14, 3, 5। অক্সিজেনের ক্ষেত্রে 8, 8 2 16, এর হচ্ছে 2। তারপরে ফ্লোরিনের ক্ষেত্রে 9, 9 2 18, কিন্তু বেজোড় সংখ্যা হলে 1 বেশি হয়, তাই এখানে 19 আর 1। তারপরে নিয়নের ক্ষেত্রে 10, 10 2 20 আর এটা 0। ঠিক আছে, তারপর দেখো সোডিয়ামের ক্ষেত্রে কত? সোডিয়ামের ক্ষেত্রে 11, 11 2 22 হয়, 22 আর বেজোড় সংখ্যার জন্য 1 বেশি। ঠিক আছে, এখানে 1 যোজনী। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12, 12 2 24 আর যোজনী হচ্ছে 2। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13, 13 2 26, কিন্তু বেজোড় সংখ্যার জন্য 1 বেশি, 3। সিলিকনের ক্ষেত্রে দেখো 14, 2 28 আর এখানে 4 যোজনী। ফসফরাসের ক্ষেত্রে 15, 15 2 কত? 30 আর 1 বেশি, 3 5। ফসফরাস 16, 16 2 32, 2 4 মানে সালফারের যোজনী হচ্ছে 2 4 6। ক্লোরিনের ক্ষেত্রে 17, 17 2 34, কিন্তু এর ক্ষেত্রে 1.5 বেশি। ঠিক আছে, তাই এখানে 35.5 এবং এটা হচ্ছে 1। এটা তোমাদের মুখস্থ করা লাগবে পুরোটা। আর্গন হচ্ছে 18, 18 2 কত? এখানে 36 হয়, কিন্তু এর ক্ষেত্রে 40। আর পটাশিয়ামের ক্ষেত্রে 9, এখানে আছে 19 আর এটা হচ্ছে 39, 1। ক্যালসিয়ামের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে 20, 40 আর 2। ক্যাডমিয়ামের ক্ষেত্রে 21, 45, 3। টাইটানিয়ামের ক্ষেত্রে এখানে 22, 48, 2, 3 যোজনী। তারপর দেখো ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 23, 51,
3 5, ক্রোমিয়ামের ক্ষেত্রে 24 52 2 3, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 25 55 2 7, তো আয়রনের ক্ষেত্রে 56 এবং এখানে 2 3, যোজনী 2 আছে 3 আছে, কোবাল্টের ক্ষেত্রে 27, এখানে 58 এবং 2 যোজনী, নিকেলের ক্ষেত্রে 28 59 2 যোজনী, কপারের ক্ষেত্রে 29 63.5 আর যোজনী হচ্ছে 1 এবং 2, জিঙ্কের ক্ষেত্রে 30 65 এবং যোজনী হচ্ছে 2। ওকে, তো 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন জানলাম আমরা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, যোজনী সম্পর্কে এবং প্রতীকও জানলাম। এখন আমরা জানবো আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলা হয়। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোন মৌলের একটি পরমাণুর ভর এবং একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। বিষয়টা একটু ক্লিয়ার করা যাক এখানে সূত্রের মাধ্যমে। সেটা হচ্ছে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এই 1/12 অংশের মান হচ্ছে 1.66 10⁻⁻24 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুখস্থ করা লাগবে। এই যে মানটা মুখস্থ করলেই এই সূত্রে বসিয়ে দিলে যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর পেতে পারি। যেমন এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে এত গ্রাম। ঠিক আছে, কাজেই অ্যালুমিনিয়াম মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? সূত্রটা কি? সূত্র হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর, এই যে সেই একটি পরমাণুর ভর উপরে দেওয়া হলো, আর ভাগ হচ্ছে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ, সেটার মান কত? 1.66 10⁻⁻24। এখন এটা দ্বারা যদি ভাগ করা হয়, উপরেটা দিয়ে যদি নিচেরটাকে ভাগ করা হয় তাহলে কত হয়? 27। দেখো আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারি। ক্যালকুলেটর দিয়ে হিসাব করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে উপরে যেটা আছে তো ব্র্যাকেট দিয়ে নেব আমরা 4, তাহলে আর ভুল যাবে না। 4.482 10⁻⁻23 ব্র্যাকেট ভাগ হচ্ছে আর নিচেরটা 1.66 10⁻⁻24। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে কত হয়? 27 হয়। ঠিক আছে, এইভাবে এই মানটা আমরা বের করলাম। পরের সমস্যাটা হচ্ছে একটি ক্লোরিন পরমাণুর ভর দেওয়া আছে এত গ্রাম। এখন এর আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে বের করতে হবে। দেখো কিভাবে আমরা বের করতে পারি। আমরা জানি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটার মান কত? এই যে 1.66 10⁻⁻24 গ্রাম। এখন ক্লোরিন পরমাণুর ভর কত হবে? একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, ভরের 1/12 অংশ। এখন একটা পরমাণু ভর হচ্ছে এই উপরে যেটা, এটা বসিয়ে দিলাম, এটা তো দেওয়া আছে, আর নিচে যেটা, এটা আমরা এই যে মানটা, এটা তো মুখস্থ করা লাগবে। 1.66 10⁻⁻24। এখন ভাগ করলাম, ভাগ করলে কত আসে? 35 দশমিক এত। এটাকে আমরা প্রায় লিখতে পারি 35.5। ঠিক আছে, এটাকেও লিখতে পারি। এখন খেয়াল করো একটা বিষয়, যেখানে পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই। একক নেই কেন বলতো? একটু পরে সেটার অ্যান্সার আমরা করব, তার আগে আমি একটা দেখাচ্ছি। এটা এখান থেকে দেখাতে আরো ইজি হবে। দেখো উপরেও গ্রাম, নিচেও গ্রাম আছে, এই গ্রামে গ্রামে কাটা যায়, তাহলে এখানে এর জন্য কোনো একক থাকে না, একক হয়ে যায় 1। ঠিক আছে, কাটাকাটি যায় বলে এখানে কোনো একক থাকে না। পরীক্ষা যদি আসে তাহলে এইভাবে লিখতে হবে। তারপরে প্রশ্নটি দেখো, সোডিয়াম এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এত, তাহলে একটি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। মানে এখানে আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া আছে, তো এখানে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর কত? এই যে এটা আমরা মুখস্থ আমরা জানি। এখন সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কত? সোডিয়ামের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 ভরের 12 অংশ। এখন এই যে আপেক্ষিক পারমাণবিক ভর সোডিয়ামের ক্ষেত্রে এইটা মান আছে এইটা, আর এখানে এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর কত? 1.6 10⁻⁻24 গ্রাম। তাহলে আমাদের একটি বের করতে হবে এই উপরে যেটা আছে। ঠিক আছে, সোডিয়ামের একটি পরমাণুর ভর। তাহলে কিভাবে আমরা এটা বের করতে পারবো? এটা বের করার জন্য এই যে আপেক্ষিক পারমাণবিক ভরকে এই যে মানটা দ্বারা গুণ করে দিতে হবে। ঠিক আছে, এই যে মানটা দেখো, এটার সাথে এটা আর গুণ হয়ে যাবে। গুণ করলে কত হয়? 3.82 10⁻⁻24 গ্রাম। এটাকে আমাদের এই ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করতে পারি। যেমন দেখো 22.98977। ঠিক আছে, এটাকে গুণ করবো কত দ্বারা? 1.66 10⁻⁻24। দেখো করলাম কত হয়? 3.81। হ্যাঁ, তো এখানে 81 দিয়েছে, আর
তো 8 এর পরে 1 এর পরে কত 6 আছে না, তার জন্য আগের সংখ্যাটাকে এক বেশি লেখা যায় এইভাবে। তারপরটাই চলে যায়। দেখো এখানে রয়েছে পটাশিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে। এখন আপেক্ষিক পারমাণবিক ভর এত হলে আমাদের AMU বের করতে হবে, অ্যাটমিক মাস ইউনিট বের করতে হবে। এটার পুরো নাম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। পারমাণু এখানে সেটার মানে হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এই মানটা ওখানে বের করতে হবে। এখন দেখো আমরা কি জানি, পটাশিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে পটাশিয়ামের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এটাই হচ্ছে AMU। AMU বলতে এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই মানটা তো দেওয়া আছে, যে এই মানটা মানে যে আপেক্ষিক পারমাণবিক ভর, এই মানটা দেওয়া আছে কত 39 কত সামথিং, আর একটা পরমাণুর ভরও দেওয়া আছে, আর এখানে নিচে আছে AMU, এটার মান বের করতে হবে। এখন এখান থেকে AMU সমান কত হয়, AMU অ্যাটমিক মাস ইউনিট সমান কত 6.49 10⁻⁻23, তাই না, ভাগ হচ্ছে ওই যে মান 39.0983 যে মানটা, এটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়, এই যে মানটা আসে 1.66 10⁻⁻24 গ্রাম, ঠিক আছে এইভাবে। তারপরে দেখো এখানে আর একটা সমস্যা, ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে এত, তাহলে পারমাণবিক ভর এককের মান ওই একই, এটাও মানে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, এটার মানই বের করতে হবে। এখন ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এত, ঠিক আছে। এটা দেওয়া না, এটা কিন্তু মুখস্থ আমাদের। কোথা থেকে, ওই যে চার্ট আমরা দেখলাম ওখান থেকে আমাদের ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে মুখস্থ রাখতে হবে, সেখান থেকে আমরা লিখলাম এটা। এইখানে আমাদের এই যে AMU এর মান বের করতে হবে এই ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর সমান ম্যাগনেসিয়ামের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। এখন এই মানটা তো মুখস্থ আমরা বসিয়ে দিলাম, আর এই মানটা তো দেওয়া আছে, যে এখানে দেখো ওই যে একটি পরমাণুর ভর দেওয়া আছে, কিন্তু এটা বসালাম। আর নিচে আছে পারমাণবিক ভর একক। তো এখানে পারমাণবিক ভর একক কত হবে, ওই যে একইভাবে যেটা বললাম 4.03463 10⁻⁻23, আর এটাকে ভাগ করতে হবে এই যে এটা দ্বারা, কত 24.3050 ভাগ করতে হবে, কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে, ভাগ করার ক্ষেত্রে। যেমন দেখো 4.03 তারপরে 63, এটাকে ভাগ 10⁻⁻23, ঠিক আছে 23, এটাকে কিন্তু ভাগ দেওয়ার আগে এটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কত 24.3050, এই যে ব্র্যাকেট ক্লোজ করে এই যে মানটা স্যার, এটাই এখানে বসায় দেওয়া হয়। এরপরেরটা, পরের অঙ্কটা, এই যে যেটা বললাম আর কি একটু আগে, যে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই কেন, কারণ আমরা জানি যে দুটি একই রকম রাশির অনুপাত আকারে থাকলে এর কোনো একক থাকে না। কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরকে নিম্নরূপে প্রকাশ করতে পারি আমরা এইভাবে, যেমন দেখো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ভাগ হচ্ছে একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। দেখো এখানে মৌলের একটি পরমাণুর ভর, এটার যদি আমরা এককটা গ্রামে বসাই, আর নিচেও যদি আমরা, তাহলে গ্রামে বসাতে হবে, গ্রামে গ্রামে কাটা যায়, তাহলে কিছু থাকে না। আবার যদি উপরে আমরা গ্রামের পরিবর্তে যদি কেজি দিই, কিলোগ্রাম যদি দিই, তাহলে এখানেও কেজি 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 কাটা যায়, তাহলে কোনো একক থাকে না, ঠিক আছে। পরীক্ষা যদি আসে এইভাবেই আমাদেরকে লিখতে হবে। দেখা যাচ্ছে যে আপেক্ষিক পারমাণবিক ভর দুটি পৃথক ভরের অনুপাত কেজি কেজি ভাগ কেজি বাই কেজি ভাগ অথবা গ্রাম বাই গ্রাম, তাই এর কোনো একক নাই। পরীক্ষা যদি আসে তো আমরা এইভাবে লিখে দেবো, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নিচের সংকেত থেকে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা হিসাব করতে হবে। এই যে এখান থেকে, যেমন দেখো প্রথমে যে সিলিকন রয়েছে, প্রথম যে মৌলটা, এই যে এটা, ঠিক আছে। সিলিকন নিচে কত আছে বলতো 14, নিচে যে সংখ্যাটা ওটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। তো পারমাণবিক সংখ্যা লিখলাম, আর উপরে যে সংখ্যাটা ওটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যার জায়গায় লিখলাম। স্বাভাবিক অবস্থায় এরা কি সাধারণত এখানে প্রোটন সংখ্যা যা, সেটাই হচ্ছে আপেক্ষিক এই যে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা 14, তার জন্য প্রোটন সংখ্যা 14। স্বাভাবিক অবস্থায় মানে এখানে কোনো প্লাস মাইনাস নেই, যদি প্লাস মাইনাস না থাকে মানে ওই পরমাণুর উপরে ডান পাশে, ঠিক আছে, যদি প্লাস মাইনাস না থাকে তাহলে প্রোটন সংখ্যা যা হয় সেটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা হয়। এখন নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা হচ্ছে এই যে পারমাণবিক যে ভর সংখ্যা, সেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে 28 থেকে এই 20টাকে বিয়োগ করে দিলাম, তাহলে কত হয় 14 হয়।
এরপর দেখো ফসফরাস রয়েছে, তো ফসফরাসের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত, এখানে এই যে নিচে কত বলতো 15, তো 15 দিলাম, আর উপরে কত আছে 31, এই যে কেজি, এই যে গ্রাম আর কি, কত গ্রাম না আর কি, এখানে 31 পারমাণবিক ভর। এখন এখানে প্রোটন সংখ্যা কত হবে, স্বাভাবিক অবস্থায় এখানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়, তাই এখানে প্রোটন সংখ্যা 15 হলে ইলেকট্রন সংখ্যা সমান, আর প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান, এই জন্য। এখন নিউট্রন সংখ্যা কত হবে, ভর থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে, কত হয় 16 হয়। এরপরে একইভাবে পটাশিয়ামের ক্ষেত্রে দেখো নিচে কত আছে 19, এই 19টাই হবে প্রোটন পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা যেটা হয় সেটাই হচ্ছে প্রোটন সংখ্যা হয়। আর উপরে কত আছে দেখো, এই যে উপরে কত 39, এই যে 39, আর ইলেকট্রন সংখ্যা কত 19। এখন এই 39 থেকে 19টা যদি বিয়োগ করে দিই তাহলে কত হয় 20, এই 20 হচ্ছে নিউট্রন সংখ্যা। কপারের ক্ষেত্রে দেখো, কপারের এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 29, আর এটা হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে। আর এখানে প্রোটন সংখ্যাও কত হবে, পারমাণবিক যে ভরের সংখ্যার সমান আর কি, পারমাণবিক সংখ্যা সমান। আর এখানে ইলেকট্রন সংখ্যাও ওইটাই হবে, 39 হবে। আর এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে কত হয় 35, সেটা হচ্ছে। আবার আয়রনের ক্ষেত্রে, এফির ক্ষেত্রে দেখো 56, আর এখানে আছে 26, 56 আছে এই যে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা 26 হবে, আর 56টা আছে পারমাণবিক ভর। 56 থেকে 26 বিয়োগ করলে কত হয় 30 হয়, এটা আছে প্রোটন সংখ্যা। এখন দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখানে যে উদাহরণগুলো দেখলাম তাতে কোনো একটা পরমাণুর কিন্তু আধান সংখ্যা নাই, আধান না থাকলে এইভাবে করতে হবে, কিন্তু যদি আধান থাকে, সাপোজ এরকম দেখো, এরকম আছে সোডিয়াম এনে এরকম উপরে প্লাস আছে, এখানে মনে করো 11 রয়েছে, তো এখানে যদি বলে ইলেকট্রন সংখ্যা বের করো, ইলেকট্রন সংখ্যা, তখন কিভাবে বের করব, এখানে প্রোটন সংখ্যা কত বলতো 11, তো যদি প্লাস বা মাইনাস থাকে তাহলে এইভাবে করতে হবে। 11, এখানে উপরে কয়টা প্লাস আছে বলতো, একটা প্লাস, তো একটা প্লাস থাকে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস করতে হবে, তাহলে কয়টা মাইনাস করবো, একটা প্লাস, তো এক বিয়োগ করে দিলাম, তাহলে এখানে কত হয় প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা তো 11 কিন্তু ইলেকট্রন সংখ্যা হবে 10। তেমন দেখো এখানে আরেকটা মৌল লিখি, এখানে ম্যাগনেসিয়াম 2+ রয়েছে, আর এখানে রয়েছে 12, তো এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে, দেখো ইলেকট্রন সংখ্যা এক্ষেত্রে কত হবে, এই ক্ষেত্রে দেখো এখানে ইলেকট্রন সংখ্যা, এখানে তো প্রোটন সংখ্যা দেখাই যাচ্ছে যে 12, ঠিক আছে, কিন্তু এখানে প্লাস আছে কয়টা বলেছো, 2টা, তো প্লাস থাকলে মাইনাস করে দিতে হবে, তাহলে এখানে কত থাকবে, 12 থেকে 2 বিয়োগ করলে 10 থাকবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে করতে হবে। যেমন দেখো এখানে কপার Cu, কপার আছে 29, এখন এই উপরে আছে কপার 2+ রয়েছে, এইভাবে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত হবে, দেখো এখানে প্রোটন সংখ্যা থেকে করতে হবে, ওই যে প্লাসের ক্ষেত্রে প্লাস না, উপরে কত দেখো প্লাস আছে কত 2+, তাহলে 2টা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে, বিয়োগ করতে হবে, যোগ থাকলে বিয়োগ, আর বিয়োগ থাকলে যোগ করতে হতো। এখন এখান থেকে বিয়োগ করলে কত হয় 27 হয়, এইভাবেই করতে হবে। যেমন দেখো এখানে আয়রন Fe 3+, ঠিক আছে, এইভাবে আছে, এটা কত, এখানে হচ্ছে 26, আয়রনের হচ্ছে 26 পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা কত 26। এখন এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা হবে 26 না, 26, এখানে কয়টা আছে, মাইনাস আছে, মাইনাস কত 3, মাইনাস করে দিতে হবে, মানে প্লাস থাকলে কি করতে হবে, মাইনাস করতে হবে, কত হয় 23 থাকে। এইভাবে কিন্তু আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। একইভাবে যেমন দেখো এখানে ক্লোরিনের ক্ষেত্রে Cl মাইনাস রয়েছে, মনে করো এরকম আছে, আর এর তো 17 আর কি। এখন ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা এখানে কিন্তু দেখো নেগেটিভ মান রয়েছে, তো এখানে 17 প্রোটন সংখ্যা, তার সাথে মাইনাস আছে কয়টা, একটা, তো এখানে একটা মাইনাস যোগ করে দিতে হবে, দেখো মাইনাস থাকলে প্লাস, আর প্লাস থাকলে মাইনাস, এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে এখানে কত হয় 18 হয়ে যায়, ঠিক আছে, যোগ করে এরকম করে। এখন যদি এরকম যদি থাকে, দেখো মনে করো এরকম আছে NH3, যদি এখানে জিজ্ঞেস করে এটা কি অ্যামোনিয়া, যদি বলে অ্যামোনিয়াতে কতটি ইলেকট্রন রয়েছে বা কতটি প্রোটন রয়েছে, তো দেখো প্রথমে প্রোটন সংখ্যা বের করি, প্রোটন সংখ্যা হবে কয়টা, দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 1, কিন্তু কয়টা, অক্সিজেন না, হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন আছে, এখানে 3টা, তাহলে এখানে এই 3-এর সাথে এই 7 যোগ করতে হবে, কত হয় 10টা হবে, এভাবে। আর এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা দেখো এখানে কিন্তু নাইট্রোজেন অ্যামোনিয়া আর কি, অ্যামোনিয়ার উপরে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই,
প্লাস মাইনাস না থাকলে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই ইলেকট্রন ততগুলোই থাকবে। এরপরে দেখো মনে করো এটার সাথে NH4 এরকম আছে, NH4 উপরে প্লাস রয়েছে, এইভাবে যদি থাকে তাহলে এটার ক্ষেত্রে কি হবে, প্রোটন সংখ্যা কত হবে, মনে করো প্রোটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করলাম। নাইট্রোজেনের কত 7 যোগ এখানে হাইড্রোজেনের কত 4 গুণ কয়টা একটা, একটা হাইড্রোজেনের 1, তার জন্য 4টা হাইড্রোজেনের 4 যোগ করলে কত হয় 11 হয়। প্রোটন সংখ্যা এরকম হবে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা আছে প্রোটন সংখ্যা যা হবে তার থেকে 1 বিয়োগ করব, কেন, কারণ উপরে প্লাস রয়েছে, একটা প্লাস আছে, তো এখানে এক বিয়োগ করে দেবো, তাহলে কত হয় এখানে 10টা হলো, এইভাবে। ঠিক আছে। যদি তোমাকে প্রশ্ন করতো যে এরকম যদি প্রশ্ন করা হতো যে 10টি NH4 প্লাস অণুতে এতে কতটি ইলেকট্রন আছে, তাহলে আমরা কিভাবে বের করতাম, দেখো এই যে একটা অণুতে আছে 10টা, তাহলে 10টি অণুতে কয়টা আছে, 10 গুণ 10 সমান কত হবে, 10 10 100। এইভাবে কিন্তু আমাদেরকে বের করতে হবে। এরপরে দেখো আর একটা বের করতে পারি, SO4 2 মাইনাস এরকম। এখানে প্রোটন সংখ্যা কত হবে, প্রোটন সংখ্যা খেয়াল করো, এখানে সালফার আছে 16 প্রোটন সংখ্যা, যোগ এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের প্রোটন সংখ্যা কত বলতো 8, আর আছে কয়টা 4টা, তো এখানে 4 গুণ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই দেখো 16 আর এখানে 4 8 কত হয় 32, তাহলে যোগ করলে কত হয় 48 এরকম প্রোটন সংখ্যা। তো ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা হবে ওই যে 48, আর উপরে আছে কত দেখো 2 মাইনাস রয়েছে, দেখছো, মাইনাস থাকলে কি করতে হবে, প্লাস করতে হবে, 50 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে চারটি NSO4 2 মাইনাস এ ইলেকট্রন সংখ্যা কত হবে, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা, তাহলে কত হবে, একটাতে তো 50টা, তাহলে 4টাতে কত হবে, 4 গুণ করে দিতে হবে, তাহলে এখানে কত হয় 200টা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই টাইপের যত প্রশ্ন আছে সব কোনোটাতে আর কোনো সমস্যা নেই তোমাদের। ঠিক আছে, এখন দেখো দৃশ্যকল্প 1, এটা একটা উদ্দীপক, এই টাইপের প্রশ্ন তোমাদের হতে পারে। যেমন এখানে দেখো এক্স প্লাস রয়েছে, ঠিক আছে, বলছি সৃষ্ট আয়নে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টা 10টা, আর এখানে কয়টা 10টা, আর এখানে হচ্ছে কয়টা 18টা। এখন আমাদেরকে যেটা বের করতে উদ্দীপকে কিউ মৌলটা, আবার একটা এখানে আচ্ছা, তাহলে বলো তো এক্স মৌলটা কি, এক্স মৌলটা হচ্ছে দেখো এখানে আধান সংখ্যা কয়টা রয়েছে বলতো 10টা, তো মানে আধান সংখ্যাতে মানে এই যে এক্স প্লাস এর পরে হচ্ছে 10টা, তাহলে এক্স প্লাস এর 10টা যদি হয় তার মানে এটা সোডিয়াম, তাই না, সোডিয়াম প্লাস হলে তাতে 10টা ইলেকট্রন থাকে। আর এখানে এটা কি হবে ম্যাগনেসিয়াম, ঠিক আছে না, Mg2 প্লাস, আর এটা কি হবে 18টা, তার মানে এটা ক্লোরিন Cl মাইনাস। ঠিক আছে, এইভাবে। তার মানে এক্স মৌলটা কি সোডিয়াম, কেন, কারণ সোডিয়াম প্লাস দিলে সোডিয়ামের তো 11টা প্রোটন, তার থেকে একটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 10টা থাকে। এইভাবে আমাদের পরীক্ষা যদি আসে তো এইভাবে বের করবা। এখন বলা হচ্ছে যে কিউ মৌল যার একটি পরমাণুর ভর হচ্ছে এই যে এত একটি পরমাণুর ভর। এখন আমাদেরকে বলছে যে কিউ মৌলটি পর্যায় সারণীর কোন ধাতব মৌলকে নির্দেশ করে, গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে হবে। খেয়াল করো তো এখানে দেখো কিউ এর একটি পরমাণুর ভর দেওয়া আছে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত, দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কত আমরা জানি, একটি পরমাণুর ভর ভাগ আছে এই যে 1.66 10⁻²৪, এটাকে ভাগ করলে কত হয় 40 হয়, তাই না এখানে। তো এরপর আমরা চলে যাব ওই চার্টটিতে, চার্টের ক্ষেত্রে দেখো এই চার্টের ভিতরে পারমাণবিক ভর এখানে 40 রয়েছে, তাই না এখানে, তাহলে এটা হবে ক্যালসিয়াম, কিন্তু তুমি বলতে পারো ভাইয়া 40 তো এখানে আর্গনের ক্ষেত্রেও আছে, তাহলে এটা আর্গন না দিয়ে আপনি কেন ক্যালসিয়াম দিলেন, কেন, এইটা উত্তরটা নেব কেন, কারণ ক্যালসিয়াম আছে ধাতু, আর এখানে প্রশ্ন করা হয়েছে কোন ধাতব মৌলকে নির্দেশ করে, আর এই আর্গন যেটা সেটা কিন্তু নিষ্ক্রিয় মৌল, অধাতু, তাই না, তাহলে এখানে ক্যালসিয়ামটাই হবে হচ্ছে ধাতু। তাহলে এখানে দেখো যদিও 40 এখানেও আসছে এখানেও আসছে, তাই না, কিন্তু ক্যালসিয়ামটা হবে কেন, কারণ এটা হচ্ছে ধাতুর কথা বলছে এই জন্য। তাহলে দেখো মৌলটি হলো কিউ মৌলটি হলো ক্যালসিয়াম, আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর দেখো আরেকটা প্রশ্ন যে ম্যাগনেসিয়াম না এম একটি মৌল যার নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে এত, মানে একটি পরমাণু দেওয়া আছে আর কি, একটি পরমাণুর ভর, একটা পরমাণুর ভরটাই হচ্ছে নিউক্লিয়াসের ভর, ঠিক আছে, একটা পরমাণুর ভরটাই হচ্ছে নিউক্লিয়াসের ভর, আর নিউটন সংখ্যা দেওয়া আছে কত 20। এ এবং বি অপর দুটি মৌল যার পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ের যথাক্রমে 15 গ্রুপ এবং 17তম গ্রুপ। আচ্ছা যাই হোক, তো আমাদের প্রশ্ন এখন গ নম্বর যে এম মৌলের প্রোটন সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে
এখানে ভর সংখ্যার ক্ষেত্রে বের করব প্রথমে পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর সমান কত? নিউক্লিয়াসের ভর প্রকৃত ভর ভাগ আছে একটি পরমাণুর একটি প্রোটনের ভর। তো একটি প্রোটনের ভর হচ্ছে ওই যে ওইটাই, হ্যাঁ, 1.666 ও দিতে পারি 10⁻²৪। আর উপরে একটি পরমাণুর ভর ওই যে দেওয়া আছে যেটা, হ্যাঁ, নিউক্লিয়াসের ভর যেটা দেওয়া আছে, ঠিক আছে, ভাগ করবো, ভাগ করলে কত হয়? এই যেটা হয়, এটা হচ্ছে 39, ঠিক আছে, এই যে 39। তাহলে এটা হচ্ছে কি, এখানে 39 হচ্ছে পারমাণবিক ভর। এখন দেখো ওখানে নিউটন সংখ্যা কিন্তু দেওয়া ছিল, তাহলে প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন নিউটন সংখ্যা। এখানে ভর সংখ্যা কত? 39, আর এখানে নিউটন সংখ্যা কত? 20। তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? 19। ওকে, আমরা এটাও পারলাম। তারপরে প্রশ্নটা দেখো, উদ্দীপকের বি মৌলের একটি পরমাণুর ভর যদি এত গ্রাম হয়, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। আর তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? দেখো গ নম্বর, এখানে বি এর একটি পরমাণুর ভর দেওয়া আছে এত, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? ওই যে একটি পরমাণুর ভর, এটাকে ভাগ করবো কত? 1.66 10⁻²৪ গ্রাম দ্বারা। এটা ভাগ করলে কত হয়? 7 দশমিক সামথিং। তো এখানে বি এর আপেক্ষিক পারমাণবিক ভর আছে 7.06। এটাকে আমরা 7 লিখতে পারি, এটা ছিল এই 7, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। তারপর দেখো আরেকটা মৌল, এইটা আরেকটা আছে, উদ্দীপক দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে উদ্দীপকে ওই যে ও মৌলটির নিউক্লিয়াসের প্রকৃত ভর, ওই যে নিউক্লিয়াসের প্রকৃত ভর মানে একটা নিউক্লিয়াস, একটা ইসের ভর, পরমাণুর ভর, এর নিউটন সংখ্যা বের করতে হবে। একইভাবে এটা একই রকম প্রশ্ন। দেখো ও একটি মৌলটা আর কি 3 নং এর কত 17তম গ্রুপে অবস্থান করে, তাহলে ক্লোরিন হবে। তো ক্লোরিনের পারমাণবিক ভরের 1/12 অংশের মান হচ্ছে এত গ্রাম। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর কত হবে? ওই যে একটা পরমাণুর মানে এখানে যে নিউক্লিয়াসের প্রকৃত ভর দেওয়া আছে, দেখছো, এটা ভর কিন্তু দেওয়া আছে, এই মানটা কিন্তু দেওয়া আছে, এটাকে ভাগ করবো এই যে এটা দ্বারা, ভাগ করলে কত হয়? দেখো 35 হয়, 35 দশমিক সামথিং, যা হয় তাই। এখন ক্লোরিনের প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা হচ্ছে, আমরা তো জানি ক্লোরিনের প্রোটন সংখ্যা হচ্ছে 17। তাহলে নিউটন সংখ্যা কত হবে? ভর থেকে নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে, কত হয়? 18টা নিউটন সংখ্যা রয়েছে। সেইভাবে একইভাবে দেখো একটি পরমাণুর ভর দেওয়া আছে, উহার একটা পরমাণুতে এতটি নিউটন আছে। তাহলে গাণিতিকভাবে মৌলটা হিসাব করে বের করতে হবে। দেখো মৌলের একটি পরমাণুর ভর, তার সেই মানটা কত? এত। এখন এটাকে ভাগ করব কত দ্বারা? এই যে এটা, কারণ কি, কার্বন 12 আইসোটোপের এক ভরের 1/12 অংশ, এটার মান কত? এটা তো আমাদের মুখস্থ, এটা মুখস্থ করে রাখতে হবে। ভাগ করলে কত হয়? দেখো ভাগ করলে হয়েছে 63.5, ঠিক আছে। 63.5 কার পারমাণবিক ভর? সেটা হচ্ছে কপারের। কোথা থেকে পেলাম? ওই চার্ট থেকে পেলাম, ঠিক আছে। এইভাবে আরেকটা প্রশ্ন, এই দেখুন X4 একটি মৌলিক অণুর সংকেত, যার একটি অণুর ভর হচ্ছে এত। তাহলে এখানে উদ্দীপকে এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। দেখো একটি পরমাণুর ভর হচ্ছে এত, ঠিক আছে। দেখো এখানে বলা হচ্ছে এখানে একটি অণুর ভর দেওয়া আছে কত? এত। এখন এই যে X4 না এটা, তাহলে একটা পরমাণুর ভর কত হবে? তাহলে 4 দ্বারা ভাগ করে দিতে হবে, দেখছো, এই যে 4 দ্বারা ভাগ করে তাকে আবার এত দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এটাকে কিভাবে করতে হয়? 4 দ্বারা যদি ভাগ করি, আছে কত? 2.06, এই যে 2.06 10⁻−22। এটাকে ভাগ করব কত? 4 দ্বারা ভাগ করলাম, যা হলো তাকে আবার এই যে নিচের যে সংখ্যাটা আছে 1.66 10⁻−24 দ্বারা ভাগ করে দিলাম। কত আসে এখানে? এই যে মানটা আসে, এই যে 31 দশমিক সামথিং। এটাকে প্রায় 31 লেখা যায়, এবং 31 হচ্ছে কার পারমাণবিক ভর? ফসফরাসের, এই জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের এখানে দেখো আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, হ্যাঁ, এই যে এই বিষয়গুলো সব আমরা কিন্তু আলোচনা করেছি। এখন আমরা আইসোটোপ সম্পর্কে জানবো। আইসোটোপ কাকে বলা হয়? দেখো আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। যেমন হাইড্রোজেনের 7টা আইসোটোপ আমরা দেখতে পাচ্ছি এখানে, 1 2 3 এরকম। প্রত্যেকটা এখানে যে কোটা আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটার প্রোটন সংখ্যা কিন্তু 1 করে। এর প্রোটন সংখ্যা 1, এটাও 1, এটা 1 1 1 1 1, কিন্তু ভর সংখ্যা দেখো, এটার ভর সংখ্যা 1, এখানে 2 3 4 5 6 7। কেন আলাদা? কারণ এটা প্রত্যেকটাতে প্রোটন সংখ্যা এক একটা করে বেশি, কিন্তু দেখো এখানে প্রত্যেকটা নিউটন সংখ্যা এক এক করে বেশি, কিন্তু প্রত্যেকটাতে প্রোটন সংখ্যা কিন্তু সেম। প্রোটন সংখ্যা যদি সেম হয়
তখন সেগুলো পরস্পরের আইসোটোপ বলা হয়। দেখো এখানে আইসোটোপ সম্পর্কে এইগুলোই আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে এখানে কার্বনের একটা পরমাণু দেওয়া রয়েছে, আইসোটোপ কার্বন 12 আছে এবং কার্বন 13 রয়েছে, ঠিক আছে। ওকে, তো পারমাণবিক ভর হচ্ছে কার্বনের এই যে 12 আর এটা হচ্ছে 13.8, এইভাবে। ক্লোরিনের ক্ষেত্রে সেম, তারপরে কপারের ক্ষেত্রে এইভাবে আমি বের করলাম। এখন একটা এই যে প্রকৃতিতে এই জিনিসটাকে আমরা বের করবো, এখন অঙ্ক এখান থেকে আমরা কতগুলো অঙ্ক করবো। যেমন দেখো, ধরো কোনো একটা মৌলের M1 M2 M3 এই তিনটি পারমাণবিক ভরযুক্ত আইসোটোপ প্রকৃতিতে যথাক্রমে A%, B%, C% আকারে পাওয়া যায়, তাহলে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে। দেখো আপেক্ষিক পারমাণবিক ভর হবে A1 যোগ এই দেখো A ইন্টু M1 যোগ B ইন্টু M2 যোগ C ইন্টু M3, এইটা সবগুলোকে যোগ করে তাকে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এই মানটা পাওয়া যাবে, ঠিক আছে। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, আমাদের এখানে ভাবনার খোরাক দেওয়া হচ্ছে কোথায়, এই আমাদের মূল বইতে দেখো নিচের দিকে, দেখছো প্রথম যে প্রশ্নটা ভাবনার খোরাক, প্রকৃতিতে কপারের দুটি আইসোটোপ হচ্ছে কপার 63 এবং কপার 65। এখন এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি হয় 63.5, তাহলে তুমি কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবা কিনা। দেখো আমরা সেটা বার করার চেষ্টা করছি। দেওয়া আছে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, 63.5। এখন ধরি প্রকৃতিতে কপার 63 এর শতকরা পরিমাণ কত, X%, তাহলে কপার 65 এর পরিমাণ কত হবে। তো টোটাল তো 100, তাই না, টোটাল হচ্ছে 100। তো যদি টোটাল 100 হয়, তাহলে দেখো 100 থেকে এই যে এক্সটাকে বিয়োগ করে দেবো, তাহলে 100 মাইনাস এক্স। এখন কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, এই যে কপার 63 এটা কত পার্সেন্ট ছিল, X%, তো X%-এর সাথে 63 গুণ করে দিলাম। আর এখানে যে 100 মাইনাস এক্স এটা কত, এটা হচ্ছে 65, তো এখানে 65 গুণ করে দিলাম, আর সেটাকে ভাগ করতে হবে কত দ্বারা, 100 দ্বারা। ভাগ করলে যেটা হবে 63.5, ঠিক আছে, এরকম। এখন যেটা করব, এই যে 63.5 এটাকে 100 দ্বারা গুণ করব, গুণ করলে কত হয়, 6350 হয়। আর এখানে এই যে 63-কে x দ্বারা গুণ করলাম, 63x হলো, আর এই 65-কে 100 দ্বারা গুণ করব, তাহলে কত হয় 6500, আর এখানে x এর সাথে 65 গুণ করব, তাহলে কত হয় 65x হয়। এখন যদি আমরা একটা কাজ করি, যে 65 থেকে যদি 63 বিয়োগ করে দিই, তাহলে কত হয় বলতো, -2x হয়। আবার এখানে 6350, এটাকে এই যে এই পাশে আছে কত, 6500, এখানে দেখো 6350 মাইনাস এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে -65 বিয়োগ করলে কত হয়, -150 হয়। এখন দুই পাশ থেকে মাইনাসে কাটা যায়, তাহলে এখানে x এর মান কত হয়, x সমান কত হয়, 150 একে 2 দিয়ে ভাগ করবে, তাহলে কত হয় 75 এত পার্সেন্ট হয়। তাহলে প্রকৃতিতে কপার 63 এর শতকরা পরিমাণ কত, 75%, এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ কত হবে, তাহলে এই যে 100 থেকে এটা বিয়োগ করে দিতে হবে, এটা দিয়ে বিয়োগ করলে কত হয় 25%। তাহলে দেখো এটার মান কিন্তু আমরা বের করলাম। এখন দ্বিতীয় যে ভাবনার খোরাকটা দেওয়া আছে, 3টি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো, তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে কিনা, ঠিক আছে। এইটাতে চলে যায় আমরা এই প্রশ্ন উত্তরে। এইরকম একটা উদাহরণের মাধ্যমে আমরা অঙ্কটা করব। উদাহরণস্বরূপ দেখো, হাইড্রোজেন 1, মানে হাইড্রোজেনের কি 1 2 3 হাইড্রোজেন মৌলের 3টি আইসোটোপ। এখন এর মধ্যে প্রথম আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ কত, 99.98%, এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে এত। এখন মৌলটির দ্বিতীয় এবং তৃতীয় প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। কিভাবে আমরা বের করতে পারি, এখন হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত, প্রথম যেটা সেটার হাইড্রোজেন 1 এর আর কি, হ্যাঁ, কত 99.98%। এখন হাইড্রোজেন 2 এবং 3 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ তাহলে কত হবে, দুইটা মিলে হবে 100 থেকে এটা বিয়োগ করে কত, 0.02%। এখন দেখো, এখন হাইড্রোজেন 2 প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ হচ্ছে মনে করি X%, তাহলে হাইড্রোজেন 3 আইসোটোপের প্রকৃতিতে পরিমাণ হচ্ছে 0.02 থেকে X% বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর প্রথমটার ক্ষেত্রে কত, এই যে 99.988 গুণ হচ্ছে 1, কেন 1, কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এরপরে 2 into x, x কেন 2 into x কেন 2 into x কেন, কারণ এখানে দেখো এটা আছে 2 আর এটা X%, আবার 3 into এটা 0.03, এটাকে ধরছে যে এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। এখন এই যে আপেক্ষিক পারমাণবিক ভর আছে হাইড্রোজেনের ক্ষেত্রে এত, ঠিক আছে। এখন এই যে মানগুলো আছে একটার সাথে একটা গুণ করে দেবো। এখন এই যে দেখো 2x টা গুণ করলে কত হয়, এখানে 2x হয়,
তারপরে এখানে 3 সাথে x গুণ করলে কত হয় 3x হয়, আর 3 সাথে এই যে মান 0.03 এটাকে গুণ করলে 0.06 হয়, আর এখানে 100 দ্বারা ভাগ করলাম, ঠিক আছে। এখন এই 100 কে এই যে মানটা দ্বারা গুণ করব, গুণ করলে হয় এই যে এত, আর এখানে এই যে 99.98 এটাকে 0.06 দ্বারা যোগ করে কত হলো 100.04 হলো, আর মাইনাস এক্স রয়েছে। এখন এক্সটাকে যদি আমরা বাম পাশে আসি তাহলে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আর এখানে 100 থেকে এই যে মান 100.4 থেকে 100.25 বিয়োগ করে দেব, তাহলে যে মানটা হচ্ছে এত পার্সেন্ট, যেটা হলো সেটাকে 100 দ্বারা গুণ করে এত হলো, ঠিক আছে। যে মানটা হলো দেখো এখানে কত আসে, আমরা যদি এরকম লিখে দেখো এটাকে এই পাশে নিয়ে আসি, আর এখানে 100.04 মাইনাস 1.0 ঠিক আছে 0000, তারপরে কত মানে মাইনাস হবে 100.025। এটা যদি আমরা বিয়োগ করি এখন কত আসে দেখো, এই মানটা বিয়োগ করলে কত হবে দেখো এখানে 100.04 বিয়োগ 100.025 মানটা কত আসে, যেটা 0.015। এখন প্রকৃতিতে প্রাপ্ত H2 শতকরা পরিমাণ হচ্ছে এই যে এই মানটা। এখন H3 কত হবে, এই যে 0.02, মানে টোটাল মিলে তো এটা ছিল দেখছো 0.02, এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে, এই মানটা। আর এটা আমরা ভাবনার খোরাক আর একটা আমরা করে ফেললাম, দেখছো এই যে এই মানটা। এখন কতগুলো এক্সট্রা আমি দিয়েছি, যেমন এক্সট্রা হচ্ছে এই যে যেমন দেখো অক্সিজেনের আছে এত পার্সেন্ট, ক্লোরিন মানে অক্সিজেনের 16 যেটা সেটা আছে এত, অক্সিজেনের 3টা আইসোটোপ এত, এবং 18 যেটা পারমাণবিক সংখ্যা যেটা পারমাণবিক ভর যেটা 18 তার হচ্ছে এত পার্সেন্ট আছে। মূলত এটা হবে উপরে, ঠিক আছে, এখানে হওয়া উচিত উপরে। এখন তাই অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, এই যে যেটা দেখো যেটা 16টা কত পার্সেন্ট, এই যে এটা না, এই যেটা এটার সাথে 16 গুণ করে দিতে হবে, এটার সাথে কত এই যে এটা আছে দেখো দ্বিতীয় যেটা 17 যেটা, ঠিক আছে, এটা আবার এটার সাথে 18, এই সবগুলো গুণ করে যোগ করে তাকে 100 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে কত হয় এই 16 হয়, ঠিক আছে। এখন এখন দেখো সমস্যা আরেকটা, সেটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনের দুইটা আইসোটোপ রয়েছে, একটার ভর হচ্ছে 35 আর একটা হচ্ছে 37। এখন ক্লোরিনের দুটি আইসোটোপ, প্রথম আইসোটোপের প্রাপ্ততা মানে প্রকৃতিতে পাওয়া যায় 75% হলে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত। এখন ক্লোরিনের দুটি আইসোটোপ দেওয়া আছে, তাদের প্রথম যেটা সেটা হচ্ছে এইটা, এবং দ্বিতীয়টা হচ্ছে এটা। এখন প্রথম যেটা এটা শতকরা পরিমাণ দেওয়া আছে 75%, তাহলে আর বাকি যেটা আছে এই যে এটার কত হবে 25% হয় নিয়ম অনুসারে। এখন আমরা জানি কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের পারমাণবিক ভর ইনটু হচ্ছে শতকরা পরিমাণ ভাগ হচ্ছে 100। এখন ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, এই যে 35 যেটা সেটা আছে 75%, এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, আর 37 যেটা সেটা আছে 25%, এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। এখন এই উপরেটা এটা গুণ করে 100 দ্বারা ভাগ করলে মানটা হচ্ছে এত, এটাও মানটা হচ্ছে এত, এটা যোগ করলে কত হয় 35.5, এটা হচ্ছে 35.5, ঠিক আছে। তারপর দেখো এটা তো আমরা কেবল করলাম, এই যে কেবলমাত্র প্রকৃতিতে অক্সিজেনের 3টি আইসোটোপ রয়েছে, এটা কিন্তু আমরা কেবল করেছি, তাই না, এই যেটা বের করেছি 16 এইভাবে। তারপরে দেখো এখানে সালফারের দুটি আইসোটোপ রয়েছে এত এবং এত, শতকরা পরিমাণ যথাক্রমে এত এবং এত পার্সেন্ট হলে সালফারের পারমাণবিক ভর কত। ওই যে একইভাবে করতে হবে, দেখছো শতকরা পরিমাণ এখানে আছে ভর সংখ্যা আছে কত 32, এটা আছে শতকরা পরিমাণ এত, আর সালফার যেটা 34 সেটার 4। তাহলে এখানে দেখো এই যে 32-এর সাথে 94টাকে গুণ করতে হবে, গুণ করে 100 দ্বারা ভাগ, যোগ এখানে 35-এর সাথে 34-এর সাথে 4 গুণ করতে হবে, গুণ করে এটাকে 100 দ্বারা ভাগ করে দেখো এই প্রথমটার ক্ষেত্রে মান আসে এত, আর দ্বিতীয়টার ক্ষেত্রে মান আসে এত, ভাগ করলে কত 32.সামথিং সালফারের এত, ঠিক আছে। এইভাবে নিয়নের ক্ষেত্রে 3টে আইসোটোপ রয়েছে, এটা এত এবং যথাক্রমে শতকরা পরিমাণ আছে এত, তাহলে এটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে দেখো এতের প্রাচুর্যতা দেওয়া আছে এত পার্সেন্ট, তারপরে 21 যেটা তার প্রাচুর্যতা দেওয়া আছে এত পার্সেন্ট, 22 যেটা তার এত দেওয়া আছে। এখন এতের পারমাণবিক ভর হচ্ছে 20, 21, 22, তাহলে মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, 20-এর সাথে তার প্রাপ্ততা গুণ করতে হবে, এটার সাথে এটা তার প্রাপ্ততা, এটার সাথে এটা গুণ করে 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত হয় এই যে 20.18 হয়। তো এখানে দেখো আজকের ক্লাসে আমরা যেটা মূলত নিয়ে আলোচনা করেছি এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর এবং পারমাণবিক ভর নিয়ে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা
5.8 আপেক্ষিক আণবিক ভর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।